বাবা দিবস। বাবাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আমার বাবা। বাবা সবসময় সব কাজে আমার সঙ্গে থাকেন। আমাদের অস্তিত্বে মিশে থাকেন আমার বাবা। বাবাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে দলীয় সঙ্গীত, সাথে থাকছে নৃত্য। Yeah.
বাবা আমাদের পথ দেখান, তার আঙুল ধরে আমরা হাঁটতে শিখি। এবারে একক সঙ্গীত অনন্যার পরিবেশনায়। গানটির কথা লিখেছেন জামাল রেজা, সুর করেছেন মোহাম্মদ রেজা। বেঁচে থাকেন না, কিন্তু এমন কিছু মৃত্যু আছে যা সংসারকে তছনছ করে দিয়ে যায়। পিতৃহীন সন্তানের আহাজারি তখন আমাদের হৃদয় কাঁপায়। আদরি নামটা রেখেছিলেন আমার বাবা। সারাটা জীবন আদরে আদরে কাটবে, এই হয়তো ছিল প্রত্যাশা তার। কিন্তু আজ আমি অনাদরে বেড়ে উঠছি,
মাঠে ফুটবলের মতো এক পা থেকে অন্য পায়ে লাথি খাচ্ছি। আপনারা হয়তো ভাববেন আমি আমার দুঃখের কথা বলতে এসেছি। না রে ভাই, আমার এই ছোট্ট জীবনে অনেক সুখের স্মৃতিও তো আছে। আমি তখন ক্লাস 3-তে পড়ি। বাবা আমাকে নিয়ে পহেলা বৈশাখী মেলায় গেলেন। মেলায় গিয়ে তো আমার আনন্দে আত্মহারা হবার পালা। চারিদিকে কত রং, কত বৈচিত্র্য। চারুকলা থেকে বের হয়ে এলো বিশাল এক র্যালি। র্যালিতে কত রকমের জীবজন্তুর মূর্তি ছিল বলে শেষ করা যাবে না। বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, আরো কত কি। এছাড়া কক্সিটার ফ্রেমের তৈরি বিরাট বড় এক কুমির ছিল সেই র্যালিতে। আমি প্রশ্ন করার জন্য বাবার দিকে তাকাতে বাবা আমাকে বললেন, সমস্ত অশুভ শক্তিকে নিধন করবো আমরা। আজ থেকে নতুন শব্দের জাল বুনবো, তাই এই আয়োজন। আমি পুরো কথাটা বুঝলাম না, কিন্তু শুধু বুঝলাম এইটুকু, সমস্ত অশুভ শক্তিকে আমরা আজ দমন করবো। তারপর রং তুলি হাতে একটা ভাই আমার দিকে এগিয়ে এলো। বাবার দিকে তাকিয়ে কিসের দিকে যেন ইশারা করলো, আমি বুঝলাম না। আর তখনই ভাইয়াটা আমার গালে কি যেন আঁকলো, আমি বুঝলাম না। আমি বাবার দিকে তাকাতে বাবা হাসি মুখে বললেন, তোর গালে বাংলাদেশের পতাকা আঁকা হয়েছে। আমি বললাম, কেন? বাবা আমাকে বললেন, তুই যে বাংলাদেশের ছবি নিয়ে ঘুরছিস তা মনে করিয়ে দেওয়ার জন্য। আমি এই কথাও বুঝলাম না। তারপর বাবা আমাকে নিয়ে পছন্দ করে লাল সবুজ রঙের চুড়ি আর ফিতে কিনে দিলেন, আর আমি পছন্দ করে 7-7টি পুতুল কিনলাম। বাবা আমাকে পান্তা ইলিশ খাওয়ালেন। তারপর বাড়ি ফেরার পর ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়াতেই দেখলাম আমার গালে রাখা পতাকাটা পট পট করে উঠছে। নিজেকে বেশ ক্লান্ত মনে হচ্ছিল তখন। আর তখনই আম্মু এসে ঘরে ঢুকলো, আর আম্মু ঢোকার সঙ্গে সঙ্গে আমার পতাকাটার ওড়াউড়িও থেমে গেল। আমি স্বস্তি ফিল করলাম। তারপর আম্মুর সাথে মেলা নিয়ে অনেক গল্প গুজব করলাম। পরের বার যখন মেলায় যাব তখন আম্মুকে নিয়ে যাবার প্ল্যান করলাম। কিন্তু আমার সেই ইচ্ছা পূর্ণ হলো না। কেন হলো না শুনবেন? বৈশাখী মেলায় গেলাম, শ্রাবণেই ঢুকলো বাবা। ঘটনাটা আপনাদেরকে খুলেই বলি। আবার বাবা অফিসের কাজে ভোলা যাচ্ছিলেন লঞ্চে করে। সেদিন ছিল মেঘলা আকাশ, চারিদিকে ছিল ঝোড়ো হাওয়া। দুপুরের ভাগে নামলো ঝুম বৃষ্টি। সেই ঝড়ে ডুবলো লঞ্চ। বাবা সহ অনেকটাই নিখোঁজ হলেন। আমরা বাবার লাশ খুঁজতে গিয়েছিলাম লুটের চরে ঘাটে। সেখানে গিয়ে দেখি লঞ্চ ডুবিতে মারা যাওয়া 36টি লাশ লাইন করে সাজানো। বাবাকে সেই জলে দেখতে পেয়ে আমার মা চিৎকার করে আকাশ ফাটিয়ে দিলেন। বিশ্বাস করেন, আমি আমার বাবাকে চিনতে পারিনি। বিভৎস চেহারা হয়েছিল লাশের। আমি শুধু গায়ের জামাটা দেখে চিনেছিলাম। বাবার চোখের কোণের কালো আঁচিলটা তখন খুব বড় দেখাচ্ছিল। সেই থেকে আমার কষ্ট শুরু। তারপর থেকে কাকু আমাকে স্কুল থেকে আনা নেওয়া করছে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখলাম মা কাঁদছে। তারপর জানতে পারলাম আমার বাবার ভাগের সম্পত্তি ভোগ করার জন্য নাকি কাকু আম্মুকে নানা রকমের জ্বালাতন করে। আমার আম্মু সে যন্ত্রণা সহ্য করতে না পেরে নানু বাড়িতে চলে গিয়ে এসেছিল আমাকে নিয়ে। তারপরেই তো গত বছর আম্মু বিয়ে করলেন রিয়াদ সাহেবকে। রিয়াদ সাহেব লোকটা ভালোই ছিল। আমাকে আমার আব্বুর মধ্যে আদর করতে লাগতো। আমিও তাকে আব্বু বলে ডাকতে শুরু করলাম।
আম্মু এবং আমি খুবই খুশি হলাম। কিন্তু আমাদের সেই সুখ আর চিরস্থায়ী হলো। তারপর কি হলো জানেন? একদিন সকালবেলা দেখি মোটা এক মহিলা এসে আমাদের বাসা উঠলেন। পরে জানতে পারলাম কি জানেন, উনি নাকি আমার আব্বুর পুরনো স্ত্রী। আমি সেই জন্য তাকে বড় আম্মু বলে ডাকতে শুরু করলাম। কিন্তু সে আম্মুটা আমাকে একদম সহ্য করতে পারলো না, কারণে অকারণে মারধর করতে শুরু করলো। আমার আব্বু আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমার আম্মু যেন কেমন আমার সাথে রাগ দেখাতে শুরু করলো। আচ্ছা আচ্ছা, আপনারা বলেন আমার কি দোষ? আমার কি দোষ? আমি এখন কাকে বাবা ডাকবো? আমি এখন কাকে বাবা ডাকবো? আমার কি দোষ? আমি এখন কাকে বাবা ডাকবো? কাকে বাবা ডাকবো? হবে মজবুত, তারপর শ্রদ্ধায় সন্তানের শীত ধুয়ে আসবে। এবারে বাবাকে উইশ করতে আসছে বুশরা আরাবি। Man who is a storyteller, teacher of skills, a well-wisher, best friend, true inspiration, and God's inspiration. He is my father. Let me welcome my father, Mr. M.K. Bashar, the Honorable Chairman of Carmian School and College, to the stage. স্মারক তুলে দিবেন ক্যাম্ব্রিয়ান শিক্ষা পরিবার ও বিএসবি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান লায়ন M.K. বাশার স্যারের জ্যেষ্ঠ কন্যা বুশরা আরাবি। ওকে, হাততালি সবাই, হাততালি। জোরে করে তোলে, জোরে করে তোলে। সবাই নিজে একটু জোরে করে তোলে, কেমন নিয়ে জোরে।
আমি সকলকে অনুরোধ করব মঞ্চ ত্যাগ করার জন্য। তবে আজকে এই বিশ্ব বাবা দিবসে এখন আলোচনা পর্বটি চলবে। আলোচনা করবেন এটিএন বাংলার প্রোগ্রাম উপদেষ্টা নওয়াজেশ আলী খান। ফাউন্ডেশন ও এটিএন বাংলা আয়োজিত বিশ্ব বাবা দিবস অনুষ্ঠানে যে সমস্ত বাবাদেরকে আমরা সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করেছি, তাদের সকলকে বিএসবি ফাউন্ডেশন এবং এটিএন বাংলার পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। আমি সম্মানিত বাবাদেরকে মঞ্চ ছেড়ে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলোচনা রাখবেন এটিএন বাংলার প্রোগ্রাম উপদেষ্টা জনাব নওয়াজেশ আলী খান। এবছর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হচ্ছে। পৃথিবীর সব দেশেই যে এটা করা হচ্ছে তা নয়, তবে আমাদের দেশে আমার জানা মতে এটাই প্রথম। হয়তো কোনো একদিন দেখবো পৃথিবীর সমস্ত দেশেই একই দিনে, যেমন ভাষা দিবস উদযাপন করা হয়, ইউনাইটেড নেশনস থেকে যে সমস্ত দিবসগুলো ডিক্লেয়ার করা হয়েছে সেই দিবসের মতো বিশ্ব বাবা দিবসও পৃথিবীর সর্বত্র একই দিনে উদযাপন করা হবে। যে যেখানে পৃথিবীর যে কোনায় যে বাবা রয়েছেন, সে সমস্ত বাবাকে আমি একজন বাবা হিসাবে, বাংলাদেশের একজন বাবা হিসাবে সকলকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। তারা দীর্ঘজীবী হন, বাবা হিসেবে পরিপূর্ণ হন, এই কামনায়। আমি আমার একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলবো, বাবার জীবনের কথা বলবো। সেটা হলো, আমি আমার বাবাকে হারিয়েছি যখন আমার 2 বছর। আমি আমার বাবাকে দেখিনি, তবে বাবার অনুভূতিগুলো আমার মধ্যে কাজ করে, কারণ আমি অনেক বাবাকে দেখেছি, অনেক সার্থক বাবাকে দেখেছি। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হলো যে পৃথিবীতে বড় বড় ধরনের সাহিত্যকর্ম, শিল্পকর্ম তৈরি হয়েছে মাকে নিয়ে, বাবাকে নিয়ে হয়েছে কিনা আমার জানা নেই। অন্তত আমি বাংলা ভাষাভাষী মানুষ, আমি যে কটি বই পড়েছি মা সম্পর্কে, সেগুলো অন্য দেশের হলেও, অন্য ভাষার হলেও সেটা বাংলায় অনুদিত হয়েছে। মেক্সিম গোর্কির মা, পরলেস বাকির মা এবং আমাদের দেশের শওকত ওসমান সাহেবের জননী। কিন্তু আমি বাবার উপরে এরকমের পৃথিবী বিখ্যাত এবং শ্রেষ্ঠ উপন্যাস বা শ্রেষ্ঠ সাহিত্যকর্ম আমার চোখে পড়েনি। হয়তো কারো চোখে পড়ে থাকবে, কিন্তু সবার চোখে যখন না পড়ে তখন সেটাকে এইভাবে জেনারেলাইজ করা যায় না। মাদের যেমন জেনারেলাইজ করা যায়। মা সম্পর্কে কত কথা শুনি, আমরা শুরু করেছি এবার বাবা সম্পর্কেও। বাবারাও পৃথিবীতে বেঁচে থাকবেন, বাবাদের সম্পর্কেও বড় বড় লেখা বেরোবে, তারাও পৃথিবীর বুকে মায়েদের সঙ্গে থাকবেন এবং মায়েদের মতো বড় হবেন। যেমন করে মায়েরা আছেন তেমন করে বাবারাও থাকবেন। বাবা এবং মা এই দুই নিয়ে শুধুমাত্র সংসার নয়, পৃথিবীটি গড়ে উঠেছে। সবাই আমরা বলে জয় তো বাবা, জয় তো বাবা। আমি যাচ্ছি বাবা। না দর্শক, আমি না, সুরে সুরে এই কথাগুলো বলার জন্য এখন মঞ্চে আসবে ছোট্ট বন্ধু তুফা। আরেকবার 5 4 Shiva
আমাদের আলোচনা বাবার মৃত্যু তার ছোট্ট জীবনকে করে তুলেছে দুর্বিষহ। চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক। মায়ের হাসি
দর্শক, গানটি শুনবো তাসিনের কণ্ঠে। চলুন ওর মনের কথা শুনি গানের সুরে সুরে। আমার বাবা লক্ষ্মী বাবা
3, 2, 1, 0, action!
সরে আছেন যত জ্ঞানী গুণী তাদের কাছে দাঁড়িয়ে আজি করিব বর্ণ এই আসরে আছেন যত জ্ঞানী গুণী জন আরে তাদের কাছে দাঁড়িয়ে আজি করিব বর্ণন বাংলাদেশের মানুষ মোরা মিশে মিশে থাকি আরে পিতা মাতার দোয়া মোরা মাথায় তুলে রাখি বাবা দিবস আমরা সবাই জানি এই দিবসের কথা জানার সবাই আনি মোদের প্রিয় বাবা হলে পরিবারের প্রধান আরে বিপদ আপদ হলে তিনি সৌদ্যোগে আগান মোদের প্রিয় বাবা হলেন পরিবারের প্রধান আরে বিপদ আপদ হলে তিনি সৌদ্যোগে আগান আরে বাবার পায়ের ধুলা নিয়ে রওনা হয়ে যাও আরে মোদের মুখ দেখে আছে বাবার মনে জন্মদিনে মা মোদের করলো জীবনদান আরে অন্য আশ্রয় সব কিন্তু বাবাই তো যোগান আরে আদম হলেন প্রথম পিতা এই পৃথিবীতে তার প্রতি শ্রদ্ধা জানাই এই আসরেতে আদম হলেন প্রথম পিতা এই পৃথিবীতে আরে তার প্রতি শ্রদ্ধা জানাই এই আসরেতে ভালো কাজ করলে সবাই বাপের ব্যথা হয় আরে খারাপ কাজে বাবার নামে হবে ভয় সবার বাবা কিন্তু বাবা আসো কেউ নয় আরে তাই তো মোরা করবো আজ বাবার জয় জয় আরে বাংলাদেশের প্রধান হোটেল কি বাংলাদেশের প্রধান হোটেল বাবার হোটেল ভাই এই হোটেলে মিলবে সবার বিশ্বস্ত ভাই দেখে আরে বলো হে সন্তান কি আর বাবার কদর করো বাবা যখন সন্তান হয়ে আবার ফিরে আসে আরে সন্তান কি আর বাবার মতো তাকে ভালোবাসে বাবা যখন সন্তান হয়ে আবার ফিরে আসেন আরে সন্তান কি আর বাবার মতো তাকে ভালোবাসে আরে বৃদ্ধাশ্রমের কোলে সন্তান চায় কথা দিলাম উপস্থিত কবলে আরে বাবাকে আর করবো না বৃদ্ধাশ্রমের তলে আগে দিলাম পার আরে সন্তানেরও ঘরে মিলবে বাবার দুঃখের ভাই দুঃখের ভাই আরে গাইতে গাইতে আমরা যদি ভুল করে থাকি সবার কাছে ক্ষমা পাওয়ার আশায় আছি
গাইতে গাইতে আমরা যদি ভুল করে থাকি আরে সবার কাছে ক্ষমা পাওয়ার আবদার রাখি তোরে বলে যেতে চাই আরে যাওয়ার আগে সবাইকে জানাবো জানাই জানাবো জানাই মাইক বন্ধ করে ঠিক আছে হ্যালো ওকে রাসেল ভাই কাউন্ট Five, four, three, two, one, zero, action! আরে সর্বপ্রথম স্মরণ করি আল্লাহ নবীর নাম পিরাউলিয়ার চরণেতে হাজারো সালাম হায়রে হাজারো সালাম এই আসরে আছেন যারা সবাই রে সালাম গুরুর নামে ভক্তি করে শুরু করিলাম হায়রে শুরু করিলাম নাম দিয়া আমার তরিকুল মিয়া ক্যাম্পিয়ানে পড়ি দলনিয়া আসিয়াছি শুনাইতে পুঁথি হায়রে শুনাইতে পুঁথি জন্মদাতা পিতার আসন সকলের উপরে সেই কথাই বলবো আমি পুঁথির সুরে সুরে হায়রে পুঁথির সুরে সুরে আরে পিতা সত্য পিতা বড় তার উপরে নাই ছোট কালে পিতা মরলে কষ্ট হয় রে ভাই বহুত কষ্ট রে ভাই বহুত কষ্ট আরে পিতা সত্য পিতা বড় তার উপরে নাই ছোট কালে পিতা মরলে কষ্ট হয় রে ভাই হায় রে কষ্ট হয় রে ভাই আমার মতো বয়স যাদের তাদেরকে জানাই শ্রদ্ধা ভক্তি পিতার প্রতি রাখবে তোমরা ভাই হায় রে রাখবে তোমরা ভাই এক অভাগার গল্প বলি খেয়াল করে শোনো আরে পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল না তার কোনো এমনও মানুষ হয় রে ভাই এমনও মানুষ হয় এক অভাগার গল্প বলি খেয়াল করে শোনো পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল না তার কোনো হায় রে ছিল না তার কোনো সামনে সেতে বাড়ি ছিল সেই হতো ভাগার সারা জীবন অবাধ্য ছিল সে তার পিতা হায় রে ছিল সে তার পিতা আরে যৌবনে সে বিয়া করলো বিধর্মী মাইয়া রে স্ত্রীর কারণে গালি দিল সে তার পিতারে আরে হাই সর্বনাশ আরে যৌবনে সে বিয়া করলো বিধর্মী মাইয়া রে স্ত্রীর কারণে গালি দিল সে তার পিতারে হায় রে সে তার পিতারে বাপের মুখের খাবার কাইরা ছিল সে কুত্তারে সেই কারণে আল্লাহর গজব নামলো তার উপরে হায় রে নামলো তার উপরে আরে জবান বন্ধ আহার বন্ধ কুষ্ঠ রোগে পাইলো আরে কিরায় খাইলো সোনার অঙ্গ চক্ষু অন্ধ হইল এমনই হওয়া উচিত রে ভাই এমনই হওয়া উচিত আরে জবান বন্ধ আহার বন্ধ কুষ্ঠ রোগে পাইলো কিরায় খাইলো সোনার অঙ্গ কুষ্ঠ রোগে পাইলো খাইলে কুষ্ঠ রোগে পাইলো চাইলো বলি ভাই রে ভাই শোনো দিয়া মন সময় থাকতে সাবধান হও সুন্দরে জীবন হায় রে সুন্দরে জীবন আল্লাহর পরই পিতা মাতা তারপরে গুরুজন সকলের করো শ্রদ্ধা আমি দয়া কোন হায় রে আমি দয়া কোন এই আসরে সবাইকে আবারও সালাম রুটি মাপ করিবেন হৃদয় নিলাম হায় রে হৃদয় নিলাম মনে হয় বাবার মতো কেউ বলে না
ভালো লাগবে না তোর পিয়ানোয় বসে তুই বাজাবি রে আয় গো আয়, আয় গো আয়। সিনেমা যখন চোখে জানা ধারায় গরম কফির মজা জুড়ে
পিতা ধর্ম। আমি যখন সেই ছোট্ট মেয়েটি ছিলাম তখন তুমি আমাকে এক পা দুপা করে হাঁটতে শিখিয়েছি। আমার খুব মনে পড়ে তুমি আমাকে কাজ করে তুলে নিয়ে আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ ছিল। এখন আমি বড় তোমার মতো করে কেউ আমার সামনে এসে দাঁড়ায়। বাবা সেই ছোট্ট মেয়েটি আজ বড় হয়েছে, আমি এখন বুঝতে শিখেছি। প্রতিটি পদক্ষেপে তোমার কথা মনে পড়ে বাবা। আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি মিশে আছো আমার অস্তিত্ব। আজও তুমি আমার মুক্তি যুদ্ধের কথা বলেছো, ভাষা আন্দোলনের কথা বলেছো, মাতৃভাষায় কথা বলা তোমার কাছ থেকেই শিখেছিল। তোমার আদর্শকে ধারণ করে আজ আমি শিক্ষিত হয়েছি। তুমি আজ আমার থেকে অনেক, আমিও পাহাড়ের চূড়ায় আরোহণ করে কিংবা সাগরের তলায় তালাশ করে তোমাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তোমার স্মৃতি প্রতিটি মুহূর্তে আমার ভাবা ভেটে। তোমার পথ চলা আমার পথ দেয়, তোমার চিনিয়ে দেওয়া পথে আমি ছুটে ছুটে সমস্ত ক্ষমতাকে নিয়ে আলো। একটা কথা জানো কি বাবা, এখন আমি কাঁদতে পারি। সারাটি জীবন কি কাঁদা যায়? এখন আর আমি কাঁদি,
তোমায় ঘিরে আমি সব দেখতে বাবা। আমি আকাশ ছোবো, আমি ছুটছি ছুটছি বাবা, আমি ছুটছি। প্রিয় বাবা, আজ বাইরে অনেক বৃষ্টি পড়ছে, আর বেশি বেশি করে তোমার কথা মনে আমার ঘরে তোমার প্রতিদিন রাতে তুমি থেকে তাকিয়ে আমি তোমার সঙ্গে কথা বলি। তুমি কি করছো, কি খাচ্ছো, এসব অনেক অনেক
আমি যাচ্ছি। চলে বলছিস মা? যা, সাবধানে যা। আজ আজ তুই ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছিস, আমার পরিজাটা গর্বে ভরে উঠেছে মা। বাবা আমার জন্য দোয়া করুন। তা তো করি রে মা, তোর জন্য দোয়া করবো। আর উপরওয়ালার কাছে চাই তোর স্বপ্নে আসা সবকটা যেন আল্লাহ তাআলা পূরণ করে। তবে মা, ঢাকা শহরে যাচ্ছিস, এই শহর আর আগের মতো নাই রে মা। জনসংখ্যা ঠিক যেভাবে বাড়ছে, ঠিক সেভাবে বাড়ছে এই দেশের যানজট। এই শহরে ঠিক বিশৃঙ্খলা, চুরি, চিন্তা, রাহাজারিতে ভরে গেছে রে মা। তুই যাচ্ছিস একটা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তাই বলে তো আর আমাদের বসে থাকলে চলবে না, কি বলিস? হ্যাঁ বাবা। হ্যাঁ, তবে তোকে একটা বিষয় সতর্ক থাকতে হবে না। কি বিষয় বাবা? এই রাজনীতি ফাজনীতিতে তুই জড়াবি না। কেন বাবা? রাজনীতি আমাদের জীবনে বাইরে কোনো বিষয়? না রে মা, না, রাজনীতি বাইরের কোনো বিষয় না। তবে আজ এই ছাত্র রাজনীতিকে নিয়ে আমরা অনেক গৌরব করি সেই ইতিহাসের পাতায়, যেটা ছিল গৌরব গাথা ইতিহাস। আজ স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন সবকিছুই তো ছাত্র রাজনীতির ভূমিকা। তবে আজকে ছাত্র রাজনীতি আর আগের মতো নেই রে মা। আজকে ছাত্র রাজনীতিতে ঢুকে গেছে কিছু ছাত্র নামধারী মানুষ, যারা এই নীতি, আদর্শ, নৈতিকতা সব ফেলে রেখে কলুষিত করে ফেলেছে রাজনীতিতে। আর তারা দুর্নাম কামাচ্ছে রে মা, ছাত্র রাজনীতি দুর্নাম কামাচ্ছে। আর এই জন্যই আমি বলছি, আচ্ছা বাবা, রাজনীতি না হয় নাম নাই দিলাম, তোমার কথাই না হয় শুনলাম, কিন্তু তাই বলে বাবা আমরা যদি রাজনীতি না নামি, আমাদের মতো সবাই যদি এরকম ভূমিকা পালন করে, তবে দেশের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? কিচ্ছু হবে না রে মা, কিচ্ছু হবে না, প্রতিত কিছু হবে না। যখন তোরা সবাই একসাথে আদর্শ শিক্ষায় সুশিক্ষিত হয়ে তোরা যখন একসাথে এই দেশটাকে গড়ার লক্ষ্যে সম্পৃক্ত হবি, তখন দেখবি এই সুন্দর রাজনীতির মধ্যে আবার সেই পুনর্বাস কথা বলতে শুরু করছে। আর আমি সেই সোনালী দিনের অপেক্ষায় আছি রে মা। তোরা যখন একসাথে এই দেশ প্রেমে জাগ্রত হবি, যখন নতুন ভাবে এই দেশটাকে গড়ার স্বপ্ন দেখবি, তখন এই বাঙালি জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াবে, সত্যি বাবা? হ্যাঁ রে বাবা, আমি সত্যি বলছি। তোরা আবার নতুন ভাবে এই দেশটাকে নিয়ে যাবে অনেক থেকে অনেক দূরে। দেখ এই যে পেপারে দেখ, এই ডিজিটাল বাংলা গড়ার লক্ষ্যে এই সরকার যেভাবে কাজ করছে, এই 2021 সালের মধ্যে নিরক্ষর মুক্ত করার অঙ্গীকার নিয়ে এই ক্যাম্ব্রিয়ান পরিবার যেভাবে কাজ করছে, ঠিক দেখবি এইভাবে সরকার আর বেসরকারি সেক্টরগুলো যখন পরিকল্পনা মতো করে সুন্দরভাবে এই দেশটাকে সাজাবে, তখন দেখবি বাঙালি জাতি বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাঙালি জাতির মা, এরা পরাজয় মানে না। বাজারের দিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম এই পোলার স্কুলে রাখা চা তো বাজারে দিয়ে যাবি। কি ফল মাদ্রাসা বল, কি করে বলতে মাছ গাড়তেছি, কি অবস্থা, এই লেগে পোলার একটু কান্দে করে লেগে দেখেছিলাম। আবার যাও প্রবোধ। 3, 2, 1, 0, action! বাজারে দিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম ওরা স্কুলে রাখা তারপর বাজারে
কি করবো কোথায় এরকম কি বলে করতেন এই বৃষ্টি বাদলাইতে রাস্তাঘাটে কি অবস্থা তাই ভাবতেছিলাম ওরা স্কুলে রাখা তারপরে আমি বাজারে কুয়ারার শেষ নাই কইলাম আদরের পিঠা না সাইজ কাঁচা থাকে ওনারে কান্দের তলে নামে সোজা হাঁটাই স্কুলে নিয়ে যাও ভালো হইব আচ্ছা তুমি এখন যাও আমার একটা কাম আছে পরে দেখো বলে সোজা হবে ঠিক আছে তো দোকান আছে নেমে যাবা এই এটা গেলে সামনে থেকে যাবে কি করতেছো এই তো সাজু জামা গাই সেলাই করতেছি তোমার এটা কইছিব আমার সাথে ফিরে যাবো সব দিন দেবে না তো সিলি ফিতে আসিল হাই হাই এই কি করছেন আপনি সব কিছুতে বেশি শোনো আমি আমার সাথে কোনদিন অভাবে ভালো লাগতে দিব না আমি আমি বড় রেখে পড়াশোনা করতে পারি না আর আইজন হয়ে গেছে আমি ভালো থামেন তো আবার কি শুরু করলেন চলেন ছাত্র ফ্রিয়া খাইতে যাবেন চলেন সামান্যা ও সামান্যা সামান্যা বাড়িতে আছো ওয়ালাইকুম আসসালাম থাক 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 ব্যস্ত হওয়ার দরকার নেই ব্যস্ত হওয়ার দরকার নেই একটা কাজের কথা দিলে তোমার কাছে এলাম শুনলাম তোমার পোলা নাকি ঢাকা ভার্সিটির চান্স পেয়েছে দোয়া করি বাড়িতে থাকো আবার ঢাকা শহরে পড়াশোনা করতে যাইতেছো মন দিয়ে পড়াশোনা করো এখানে কিন্তু নানা পদের মানুষের বসবাস তোমার বাপে অনেক কষ্ট করে তোমার পড়াইতেছে তার মনে আশা পূরণ করো এই দোয়াই করি আমি আমি সারা রাত বসে আচ্ছা আচ্ছা আমার আবার একটা শালিশ আছে আমার এখন যাওয়া দরকার মারে সালাম কর বেরোতে পারছি কি লাগবে তুই আবার আমার চাই তুমি কম দিচ্ছিস জানিস আমি চাই তুমি বেশি খাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যাওয়া লাগবো না আচ্ছা আরে সামাজ মিয়া কি আগে ঠান্ডা ঠান্ডা আগে খাও ঠান্ডা হোক তারপর কি হয়েছে খাও আরে মেয়ে দূর এটা তো চিটাগাং ইউনিভার্সিটিতে তাও তো কত পরশুর কথা আরে মেয়ে ঠান্ডা হোক ওরা ঢাকায় পড়তে গেছে ওরা পড়বার যাও খালি বইয়া দিয়ে যাতে রাজনীতি ফাজনীতি না করে বুঝছো হ্যাঁ এই পানি দে কারণ পানি দে ঠান্ডা হোক ঠান্ডা হোক আমার বলা বিকাল আমি দেখছিলাম আমার কইছে ওই তো রাত মসজিদের মধ্যে ও খালি পড়ালেখা করে আর এইটাই করে দেবো তাহলে তো গুড খুবই গুড
তা ওনারে খরচাপাতি দিবার কারো তো ঠিক মতো পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমাদের সাথে এইবার বেকায়দার মধ্যে ফিরে গেছি বেকায়দা কিরকম বেকায়দা এইবার জলদি টাকা পাঠাবো হিসাবের কাছে যাইনি আমারে পেল টাকা জোগাড় করবো না কি অপকার তুমি উপকার লেগে তো আসি আমার 500 টাকা দিবার পারে আমি আপনার কামের ওষুধ দিতে বলি ওলারে পাঠাইবা 500 টাকা আচ্ছা ওলারে জন পাঠাইবা তো আমি 3 দিন আমার বাড়িতে কাম করে দিও কিন্তু আজকে কাম করে দেবো আপনি আমার বাড়ি জানাই দেন আচ্ছা আমি জানাই দেব আচ্ছা সালাম আলাইকুম ও বলিন তুই একটা সাইড দাও বাস ল আনা বাকি দাও না রাত রেখে দে গেলাম আজকে আরে বল আরে তুমি পারো তো দাও এদিকে আসো আরে বিশাল শুট আমার হাজু দিছি পরীক্ষা পাস করছে আপনি হাসা দিতেছেন ও হাসা মানে আমার তোর শুট আছে না এদিকে বিটা একটা চাকরিও পাইছে এলো মিষ্টি পাইছি মিষ্টি আমি গ্রামে সবাই মিষ্টি খাই আছি তাড়াতাড়ি যান আচ্ছা কাম তুমি ও তো পেরা তুই আচ্ছা একটা লোক বানাও শুরু হ্যাঁ আমার পোলা আমার সাজু আজকে বিসিএস পাস করছে এখন বড় চাকরিও পাইছে আল্লাহ তুমি ওরা অনেক বড় কইও আমার পোলা আরে কান বসে খুলে বলতো আমার সাথে কি হয়েছে কিছু না আরে কিছু না হলে তো আমি স্ক্রিন রাখবা কিছু না হলে তোর কাম করবে কোথায় আরে তুই খুলে বলতো আমার সাজু শহরের এক বড় লোকের বেটিরে বিয়ে করে বিয়ে করছে আমার না জানাই বিয়ে করছে আমরা তোর কিছু না তুমি কার লোকে আমরা তোর কিছু না ও আসলে বড় চাকরি করে ও বিয়া করছে আমি খুব খুশি আমি খুব খুশি এই কথা বারো মাসে করো না আমি পড়বে বলতে এবার বলব না রাজু ঘুরতে পারে আমরা বলতে পারি না কাম করো তুমি আমার ব্যাগ করতে রাখো আমি মাতৃভাষে মাতৃভাষে যাবো আর আমি আমারও প্রশ্ন আছে না আমি আইনি না কে দেবো মাথা খারাপ অনেক কথা না তুমি তো বেরি করো আচ্ছা ঠিক আছে আমি এখানে বসে থাকি আরে না
বসে নিয়ে আসলে আপনার খবর ভালো আছে আমার মুদ্রাও গেলাম দেখতে আসছি আমি বসে কিছু অডিও শট দিয়ে না মানে যে ছবির সাথে কিছু অডিও শটটা নিয়ে নেন হ্যাঁ লাইটে দেন না অডিয়েন্স লাইটে দেন অডিয়েন্স লাইটে দেন তো কিছু ক্যামেরা অডিয়েন্স শট 19 জুন বিশ্ব বাবা দিবস। বাবা দিবসে সকল বাবাকে ক্যাম্পিয়ন কলেজ আয়োজিত আজকের আয়োজনে এখন আমরা উপভোগ করবো একটি আজকের বিষয় হচ্ছে সন্তানের আদর্শিক জীবন গঠনে বাবার ভূমিকায় এ বিষয়ে বিতর্ক করতে ক্যাম্পিয়ন কলেজের দল, পক্ষ দল ইতিহাস এবং বিপক্ষ দল অনেক। আজকে যারা বিতর্ক করবেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দলে রয়েছে প্রথম বক্তা প্রতিকা সরকার এবং দলনেতা প্রার্থনা কবির দিশা। বিপক্ষ দলে রয়েছে প্রথম বক্তা বিজুল ইসলাম রাহাত এবং দলনেতা হিসেবে রয়েছেন সালেহ আহমেদ জায়। আমি বিতর্কের নিয়ম বলে দিচ্ছি, প্রত্যেক বক্তা 2 মিনিট করে বক্তব্য রাখার জন্য সময় পাবেন। সেক্ষেত্রে প্রথম মিনিটে একটি সতর্ক সংকেত বাজানো হবে এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। প্রথম পর্ব শেষে আমরা চলে যাব যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডন পর্বে প্রত্যেক বক্তা বক্তব্যের সময় পাবে 1 মিনিট। সেক্ষেত্রে 30 সেকেন্ডে সতর্ক সংকেত বাজানো হবে এবং 1 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। অনেক রাত হয়ে গেছে, আমরা চালক না করে এবার চলে যাচ্ছি আজকের বিতর্কের বিষয় সন্তানের আদর্শ জীবন গঠনে বাবার ভূমিকায়। প্রথমে বক্তব্য রাখার জন্য আসবেন প্রথম বক্তা প্রতিকা সরকার। বক্তব্য রাখছেন প্রতিকা সরকার। বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ।
আমার প্রেরণা, আমার আদর্শ। আমার আজকের অবস্থানে আসার পেছনে যার ভূমিকা অসামান্য তিনি আমার বাবা। আমার আদর্শ জীবন গঠনে যার মূল ভূমিকা তিনি আমার বাবা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের বিতর্কের বিষয় পক্ষে বলছি। মাননীয় সভাপতি, আমরা আজকের বিতর্কের বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে আমাদের আদর্শ জীবন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আমাদের জানতে হবে আদর্শ জীবন কি। আর্থসামাজিক ও ধর্মীয় দিক থেকে সঠিক ও সার্থক জীবনকে আমরা আদর্শ জীবন হিসেবে চিহ্নিত করতে পারি। এবং একজন আদর্শধারী জীবনধারী ব্যক্তির মাঝে থাকবে দেশপ্রেম, কর্তব্যবোধ, মানবতার বোধ প্রভৃতি মানবীয় গুণাবলী। আর মাননীয় সভাপতি, আমরা আজকের বিতর্কে বাবা বলতে বোঝাচ্ছি সেই সব আদর্শ ও নিষ্ঠাবান বাবাকে যারা পরিবারের নিয়ন্ত্রণ করে রাখতে সক্ষম, সকল সন্তানকে লালন পালন করতে। মাননীয় সভাপতি, একটি সন্তান ও বাবার মধ্যে রয়েছে একটি সৌর্য সম্পর্ক। অর্থের প্রাচুর্য দ্বারা সেই সম্পর্ককে পরিমাপ করা যায়। মাননীয় সভাপতি, একটি রিক্সাওয়ালা কিন্তু একজন দিনমজুর, সেও হতে পারে একজন আদর্শ বাবা যদি সে তার আদর্শ ও নৈতিক গুণাবলী তার সন্তানের চরিত্রের মাঝে পরিস্ফুটন ঘটিয়ে সেই সন্তানকে একটি আদর্শ জীবন দিতে পারে। মাননীয় সভাপতি, আমাদের লক্ষ্য করুন, একটি বাড়ির মূল ভিত্তি হচ্ছে ভিত্তি। সেই ভিত্তিকে যদি সঠিকভাবে গড়ে দেওয়া হয় তাহলে বাড়িটি মজবুতভাবে ভেঙে পড়ে। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সকল বাধা বিপত্তি থেকে তার বাবা তাকে দূরে সরিয়ে রাখে। সন্তানের মূল ভিত্তিকে গড়ে দেওয়া এখন দুইটা করবেন, শুধু দুইটা ওই মেয়েটাকে একটা এইটা তো দুইটা লাগবে, পরে একটা তিনটা অন্য ছোট ছোট